মঞ্জুরা বেগমের মুখটা কালো হয়ে গেল। শুকনো কণ্ঠে জিজ্ঞেস করলো, যে কয়দিন মানে? ওকে আমি হলে পাঠিয়ে দেব। এই বাড়িতে থাকলে সে এরকম আরো কিছু করবে। এখন যাও, ওকে নিয়ে আসো। তৃপ্তি বলল, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মঞ্জুরা বেগম খ্যাক খ্যাক করে উঠলেন, তোমার যেতে হবে না। আমার ছেলে আমার ডাক ছাড়া অন্য কারোর ডাকে আসবে না। তোমার জন্যই সব হচ্ছে। আমার সংসারটা তো ধ্বংস করেই দিলে। মঞ্জুরা বেগম উঠে চলে গেলেন হাসিবকে আনতে। তৃপ্তি অবাক চোখে একবার মঞ্জুরা বেগমের দিকে আরেকবার হিসামের দিকে তাকালো। প্রশ্ন করলো, এখানে আমার কি দোষ? হিসাম উত্তর দিল না। প্রসঙ্গ এড়ানোর জন্য সে জগ থেকে পানি ঢেলে খেতে লাগলো। মা বউয়ের মাঝখানে সে আপাতত আসতে চায় না। তৃপ্তি রাগী দৃষ্টিতে হিসামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর শব্দ করে তরকারির বাটি টেবিলে রেখে চলে গেল। হিসাম ছোট্ট একটা শ্বাস ফেলল। সবকিছুই কেমন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। হাসিব মাথা নিচু করে মায়ের সাথে চেয়ারে এসে বসলো। এই কদিন সে নিজের ঘরে খেয়েছে, আজকে অনিচ্ছা সত্ত্বেও বাইরে আসতে হলো। সে গুটিসুটি মেরে বসে রইল। হিসাম কিছুক্ষণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আর কখনো এই ধরনের কোনো কাজ করার সাহস দেখাবি না। সাহাদ সম্মানিত বাড়ির ছেলে, পুলিশ কেস করেনি, তাই এই বাড়ির কিছুটা সম্মান এখনো অক্ষত রয়েছে। মঞ্জুরা বেগম মুখ মুচড়ে বলল, খুনির আবার সম্মান? আমার দুধের ছেলেটা না বুঝি এসব করেছে। তুই ওর উপর রাগ করিস না, নিশ্চয়ই কেউ ওকে ইন্ধন দিয়েছে। হিসাম বিরক্তি নিয়ে বলল, ছেলের দাবেদারি করা বন্ধ কর মা। ওর হাড্ডি মাংস এখনো আমি আলাদা করিনি। তার মানে এই না যে শাস্তি পাবে না। ও আর একদিন পরেই হলে ফিরে যাবে। আর কোনো ধরনের কোনো রাজনৈতিক বিষয়ে সে নাক গলাবে না। তারপর হাসিবের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, পড়াশোনা করতে দিয়েছি, পড়াশোনা করবি, ব্যাস, বুঝেছিস? হাসিব নিচ থেকে মাথা নাড়িয়ে শক্ত হয়ে বসে রইল। স্পষ্ট বোঝা যাচ্ছে তার এই বাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। হিসাম ঘর কাঁপিয়ে ধমক দিয়ে উঠল, বল, বুঝেছিস? মঞ্জুরা বেগম আর হাসিব দুজনেই কেঁপে উঠল। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কথা শুনতে থাকা তৃপ্তিও আটকে উঠল। ডাইনিং টেবিলে খাবার সার্ভ করতে আসা কাজের লোকগুলো কয়েক পা পিছিয়ে গেল। হাসিব মাথা নিচ দিকে দিয়েই বসে রইল। হিসামের চিৎকারে ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। চোখে খানিকটা পানিও চলে এসেছে। মঞ্জুরা বেগম তাড়াতাড়ি ছোট ছেলের বাহুতে স্পর্শ করে উত্তর দেওয়ার জন্য তাড়া দিলেন। হাসিব নিচের দিকে তাকিয়ে কম্পমান গলায় বলল, বুঝেছি। হিসাম স্বাভাবিক হলো। পাঞ্জাবির হাতাটা একটু উপরে তুলে নিজ হাতে হাসিবের প্লেটে ভাত দিল। তারপর হাসিবের প্রিয় একটা আইটেম যত্ন সহকারে প্লেটে তুলে দিয়ে বলল, খা। তৃপ্তি এগিয়ে এসে স্বামী আর শাশুড়িকে খাবার পেড়ে দিল। হাসিব মাথা নিচে করে ভাতের প্লেটের দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। চোখ দিয়ে দুফোঁটা পানি ভাতের প্লেটে পড়ল। হিসামের কাছ থেকে চোখের পানি আড়াল করতে সে আর ঝুঁকে পড়ল ভাতের প্লেটের দিকে। ভাইয়ের প্রতি তার রাগ নেই, বরং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত সে। দেখতে দেখতে নির্বাচন এগিয়ে আসলো। খান বাড়িতে একটা উৎসব আমেজ। প্রতিদিন প্রচুর প্রচুর মানুষ আসছে। বাগানে আর আউট হাউসে সবসময়ই মিটিং লেগেই আছে। কম লোক থাকলে বাড়ির গৃহিণীরা চা নাস্তা বানিয়ে পাঠায়। বেশি লোকের সমাগমে বাবুর্চি আলাদা বড় পাতিলে রান্না বসায়। বাড়ির পুরুষরা খুবই ব্যস্ত। সাহাত খাওয়ার সময়টাও পায় না, রাতে ফিরে অনেক দেরিতে। সর্বদাই মিটিং সমাবেশ নিয়ে ব্যস্ত থাকে। আশফাক খান সমস্ত খান সাহাদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য নেতা কর্মীদের সাথে আলোচনায় বসে কর্মপরিকল্পনা করেন। প্রতিদিনই সাহাত অনেক রাত করে বাড়ি ফেরে, আর প্রতিদিনই কুহু ওর জন্য অপেক্ষা করে বসে থাকে। প্রথম না খেয়ে অপেক্ষা করত, এরপর সাহাত কড়াভাবে নিষেধ করায় এখন খেয়ে দিয়ে অপেক্ষা করে। আজ যখন সাহাত খান বাড়িতে ঢুকলো তখন রাত বাজে 1:30। সারাদিনের কাজের চাপে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে তার। সদর দরজার বেল টিপতে একটা কাজের লোক খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই তার চোখ গেল ড্রয়িং রুমের সোফার দিকে। সব সময়ের মতো আজও কুহু অপেক্ষা করছে। অন্যদিন জেগে থাকলেও আজ সোফায় শুয়ে ঘুমিয়ে গেছে মেয়েটা। কুহু খেয়েছে? কাজের মেয়েটা বলে, জি স্যার। উত্তর দিয়ে দরজা লাগিয়ে চলে গেল। সাহাত কুহুর কাছে সোফায় বসলো। ক্লান্ত চোখে কুহুর দিকে তাকিয়ে রইল। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে কুহু। বেগুনি রঙের শাড়ি পরেছে, দেখতে অপ্সরীর মতো লাগছে। সাহাত মুগ্ধ হয়ে নিজের স্ত্রীকে দেখলো। মনে পড়লো তাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা। কুহুর ব্যাগ থেকে আধ খাওয়া রুটি বের হওয়ার কথা মনে পড়তেই হালকা শব্দ করে আসলো। তারপর ঝুঁকে আসলো কুহুর দিকে। চোখে মুখে ক্লান্তি সাহাদের। ঘুম পাচ্ছে খুব, তারপরও সেই ক্লান্তিকর চোখে কুহুকে দেখতে ভালো লাগছে। সাহাদ উঠে দাঁড়ালো। আশেপাশে দেখলো কেউ আছে কিনা। কেউ নেই নিশ্চিত হয়ে আস্তে করে কোলে তুলে নিল কুহুকে। কুহু এত গভীরভাবে ঘুমোচ্ছে যে জাগাতে ইচ্ছে হলো না। কুহুকে কোলে নিয়ে ঘরে চলে আসলো।
বিছানায় শুয়ে দিয়ে আলতো করে চুমু খেলো কপালে। তারপর ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে গেল। সাহাদ চলে যেতেই কুহু চোখ খুলল। বালিশে মুখ গুজে 2 পা কয়েকবার নাড়ল। মুখ তুলে চাইল ওয়াশরুমের দরজার দিকে। তারপর উঠে বসলো। লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেছে। বিয়ে হয়েছে এতদিন হলেও তারপরেও সাহাদের একটু ছোঁয়াতেই তার উপর লজ্জার পাহাড় ধসে পড়ে। তার তো কলিং বেল বাজানোর আওয়াজেই ঘুম ভেঙে গিয়েছিল। তারপরেও ঘাপটি মেরে সোফায় পড়েছিল। এই পুরোটা সময় তার অনেক হাসি পেয়েছে, কিন্তু কষ্ট করে হাসি চেপে রেখে চোখ বন্ধ করে পড়েছিল। সাহাদ ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে কুহুকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ঘুম ভেঙেছে? কুহু উত্তর দিল না। সে মুগ্ধ হয়ে সাহাদের দিকে তাকিয়ে রইল। ভেজা চুলে সাহাদকে দেখতে রাজপুত্রের মতো লাগছে। যেই ঘোড়ায় চড়া রাজকুমারের স্বপ্ন সে দেখত, এটাই হচ্ছে সাহাদ। সাহাদ বিছানায় এসে কুহুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মুখে ক্লান্তিরা উপচে পড়ছে। ঘুম ঘুম চোখে কুহুর দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে কুহুর গালে আলতো স্পর্শ করলো। জড়ানো কণ্ঠে বলল, মাথায় হাত বুলিয়ে দাও কুহু, তার আগে কপালটা একটা চুমু দাও, মাথা ব্যথা করছে। কুহু লাজুক হাসলো। আলতো করে সাহাদের কপালে চুমু দিল। সাহাদ হাত নামিয়ে চোখ বন্ধ করে জড়ানো কণ্ঠে বলল, মাথা ব্যথা কমে গেছে। কুহু ফিক করে হেসে বলল, চুমু দিলে মাথা ব্যথা কমে? বউয়ের দেয়া চুমুতে কমে। কুহু আবারও লাজুক হাসলো। সাহাদের ভেজা চুলে হাত বুলাতে বুলাতে ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ লাগছে। শান্ত হয়ে ঘুমাচ্ছে। যতবারই দেখে ততবারই বুকের ভেতর ভালোবাসার ঢেউ খেলে যায়। কুহু মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো এমন একজন সুপুরুষকে তার স্বামী করার জন্য। হিসাম গম্ভীর মুখে পার্টি অফিসে বসে আসছে। পার্টি অফিসে অনেক লোকের সমাগম। দলের সব নেতারা নিজেদের মধ্যে এদিক ওদিক বসে আলোচনা করছে। একটু আগে শেষ হওয়া মিটিং নিয়ে সবাই কথা বলছে। চারদিকে নির্বাচনের শ্বাস রব। কর্মীরা উত্তেজিত হয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে নিজেদের ভেতর তর্ক বিতর্ক করছে। হিসামকে এসব কোনো কিছুই ছুঁতে পারছে না। তার বুকের ভেতর যেন ভারী পাথর চাপা দেওয়া আছে। শ্বাস ফেলতেও বেগ পোহাতে হচ্ছে তাকে। হাসিবকে হলে পাঠানো হয়েছে 2 দিন হলো। এই 2 দিনের একদিনও সে কোনো কাজে মন দিতে পারছে না। আগে হাসিব হলে থাকলে নিশ্চিন্ত থাকতো, কিন্তু ওই ঘটনার পর চিন্তা আরও বেড়েছে। হলে থেকে হাসিব আর কিছু ঘটায় কিনা সেই চিন্তায় হিসাম সবসময় অস্থির হয়ে আছে। হিসামের চিন্তার সুতা কাটল মোশাররফ আলীর আগমনে। মোশাররফ আলী চেয়ার টেনে বসে পান খাওয়া দাঁত বের করে হাসলো। টেবিলের উপর হাত রেখে হিসামের দিকে ঝুঁকে আসলো। গলা নামিয়ে ষড়যন্ত্রকারীর মতো বলল, মনে হচ্ছে এবারের নির্বাচনে তুমি নিজেই তোমার নির্বাচনী মাঠ খুব ভালো, বুঝলে? হিসাম আগের মতোই গম্ভীর থেকে মাথা নাড়ল। মোশাররফ আলী সোজা হয়ে বসে বলল, তবে সাহাদ খানের জন্য একটু সমস্যা হতে পারে। ও তো অনেক চালাক। টাকা খাইয়ে ভোট নিজের বক্সে নিয়ে ফেলবে। ওরা টাকা খাওয়ায় আপনি কিভাবে জানেন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আগে আমি ওই দলের গুরুত্বপূর্ণ পদে ছিলাম। খান পরিবারের লোকজন টাকা খাইয়ে ভোট নেয় এ বিশ্বাস করি না। সাহাদ তো এই কাজ কোনোদিনও করবে না। মোশাররফ আলীর ভ্রু কুঁচকে গেল। হিসামের হঠাৎ এত সাহাদ প্রীতির কারণ সে বুঝতে পারছে না। সে শয়তানি বুদ্ধি দিয়ে মোক্ষম একটা চাল দিল। বলল, তোমার বাবাকে গুলি করার কাজ যে সাহাদ করতে পারে এটা নিশ্চয়ই অবিশ্বাস করো না। হিসামের চোয়াল শক্ত হয়ে গেল। বড় বড় দুটো শ্বাস ফেলল সে। মোশাররফ আলীর দিকে তাকিয়ে বলল, কি বলতে চান? বলতে চাই, গত নির্বাচনে তোমার বাবার জিতে যাওয়া আটকাতে সাহাদ গুলি ছুড়েছিল। সবাই যখন হামাগুড়িয়ায় ব্যস্ত ছিল তখন সে ভোট চুরি করে নিজের বাবাকে জিতিয়ে দিয়েছে। হিসাম আগের মতোই চোয়াল শক্ত করে মোশাররফ আলীর দিকে তাকিয়ে রইল। কিছু বলল না। তার ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে সে এই কথা বিশ্বাস করেছে কি করেনি। মোশাররফ আলী চেয়ারে হেলান দিয়ে বলল, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। তবে আমি ওই দলের অনেক উচ্চ পর্যায়ে পদে ছিলাম। দলের কোনো সিক্রেটেই আমার অজানা নয়। তবে সাহাদ এই সিদ্ধান্ত আগে নেয়নি, নির্বাচনের ভোট শুরু হওয়ার শেষের দিকে নিয়েছে। তাই অনেকেই ব্যাপারটা জানে না। তবে আমি গোপন সূত্রে সেটা জানতে পেরেছি পরে। নয়তো আগে জানলে কখনোই এটা ঘটতে দিতাম না। জানানোই তো আমি তোমার বাবাকে কত সম্মান করি। মোশাররফ আলী আর চোখে একবার হিসামকে পরখ করলো। হিসামের মতি গতি তার বুঝে আসছে না।
কথাগুলো হিসামের উপর প্রভাব ফেলেছে কিনা তাও বোঝা যাচ্ছে না। হিসাম বলল, এই নির্বাচনে আমি জিতব, আর বাবার মৃত্যুর প্রতিশোধও আমি নেব, এবং সেটা বৈধভাবে। কিন্তু সাত থাকলে নির্বাচনে জিতবে কি করে? সে তোমার বাবাকে খুন করেছে। আরো যে নির্বাচনে জেতার জন্য আরো ভয়ঙ্কর কিছু করবে না, তার কি গ্যারান্টি? তাহলে আপনি কি করতে বলেন? মোশাররফ আলী নড়ে চড়ে বসল। তার মুখ হাসি হাসি। এতক্ষণে ব্যাটে বল লেগেছে। সে হিসামের দিকে চেয়ার টেনে এগিয়ে এসে বসলো, নিচু গলায় বলল, সাহাদকে জেলে পাঠানোর ব্যবস্থা করলে যেমন কেমন হয়? নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত সে জেলে থাকলো। সাহাদ জেলে গেলে তাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের লোকেদের মনোবলও কমে যাবে। এই সুযোগে তুমি ছক্কা মারবে, শুধু লাভই লাভ হবে তোমার। হিসাম বিস্ময় চোখে তাকালো মোশাররফ আলীর দিকে। এই লোক যেমন কুটবুদ্ধি আটতে পারে তা তার জানা ছিল না। মোশাররফ আলী তাড়া দিল, ভেবে চিনতে বলো, এখনই কাজ শুরু করে দেই, দেরি করে কি লাভ? হিসাম কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। দেখেই বোঝা যাচ্ছে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। কিছুক্ষণ পর চোখ খুলে বলল, কাজ শুরু করুন, তবে আমার দলের কোনো ছেলে যেন এই ঘটনায় জড়িত না থাকে। দুপুরের খাওয়া শেষ করে শাহাদ চেয়ারে গায়ে নিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। আসন্ন নির্বাচনের কাজের চাপে পার্টি অফিসেই তাকে খাওয়া দাওয়া করতে হচ্ছে। চাইলেও বাড়ি যেতে পারছে না, কারণ সে চলে গেলে অন্যরাও কাজে ঢিল দিবে। তাই তাকে থাকতে হচ্ছে সমস্ত ব্যাপারে। এভাবেই বসে থেকে চোখটা লেগে এসেছিল। হঠাৎ শোরগোল শুনে চোখ খুলল সে। কি হচ্ছে তা বুঝতে চেষ্টা করলো। এক ঝটকায় সে সোজা হয়ে বসলো চেয়ারে। তারপর চেয়ার ছেড়ে উঠে দোতলায় যে ঘরে বসেছিল সে তার বারান্দায় গেল। পার্টি অফিসের সামনে ছেলেরা লাঠিসোঁটা নিয়ে জমায়েত হয়েছে। অফিসের বাইরে গেটের ওপাশে অনেকগুলো বাইকের কিছু ছেলে দেশীয় অস্ত্র আর লাঠি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ছেলেরা গেট লাগিয়ে ওদের প্রতিহত করার চেষ্টা করছে। সদ্য ঘুম ভেঙে উঠে আসা শাহাদের মেজাজ টকবক করে উঠল। পার্টি অফিসে হামলা করার সাহস কোথায় পেল এরা? তমালকে দেখতে পেয়ে শাহাদ চিৎকার করে বলল, তমাল, ওদের আটকে রাখ, ভেতরে যেন না আসে। তমাল মাথা নাড়ল, কিন্তু বাইরে থাকা ছেলেগুলো ক্রমাগত গেটে আঘাত করতে লাগলো। কয়েকটা ছেলে দেয়াল টপকে ভেতরে ঢুকে গেল। ঢুকেই লাঠি হাতে দলের ছেলেদেরকে পিটাতে লাগলো। এই সুযোগে গেট খুলে অন্য ছেলেগুলো ঢুকে পড়লো। লেগে গেল মারামারি। মুহূর্তেই পার্টি অফিসের সামনের খালি জায়গাটা একটা হট্টগোলে পরিণত হলো। শাহাদ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। এখন আর ওর বাবা এমপি নয়, তাই ওদের হামলা করার ব্যাপারেও তেমন কোনো জবাবদিহি করতে হবে না। নর্মাল ঝগড়াঝাটি বলে চালিয়ে দিবে। শাহাদ বেশ বুঝতে পারলো এরা সন্ত্রাসী গোষ্ঠীর লোক। বিরোধী দলই ওদেরকে পাঠিয়েছে। চোখের সামনে দলের ছেলেদেরকে এভাবে মার খেতে দেখে শাহাদের চোয়াল শক্ত হয়ে গেল। গত কয়েকদিন ভালো করে ঘুম না হওয়া শাহাদের রাগ সীমা অতিক্রম করলো। সে নিজের কুলোন্যাস আর ধরে রাখতে পারল না। হাত মুষ্টিবদ্ধ করে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। সিঁড়ির পাশের ছোট ঘরটায় গিয়ে একটা হকি স্টিক নিয়ে বেরিয়ে এলো। আশেপাশে থাকা কয়েকটা ছেলেকে বলল। ছেলেগুলো ঘরটায় ঢুকে হকি স্টিক নিয়ে বের হয়ে শাহাদের পিছু পিছু রওনা দিল। শাহাদ হকি স্টিক ধরে রাখা হাতটার গোটানো পাঞ্জাবির হাতাটা আরেকটু গোটাতে গোটাতে বারান্দার দুটো সিঁড়ি টপকে মাটিতে নেমে আসলো। তার হাতে থাকা সিলভার কালার ঘড়িটায় রোদ পড়ে আলো প্রতিফলিত হলো। রোদের আলোয় শাহাদের শক্ত চোয়াল আরও দৃশ্যমান হলো কিছুটা। ক্রোধে উন্মত্ত শাহাদ নিজের চিরাচরিত ঠান্ডা মেজাজ হারিয়ে একটা ভুলের দিকে এগিয়ে গেল। যে ভুলটা সে গত 5 বছর আগে করেছিল, যে ভুলের কারণে সে খুনি তকমা পেয়েছিল। শাহাদ বারান্দা থেকে নেমে হাতের হকি স্টিক দিয়ে সামনে যাকেই পেল সজোরে আঘাত করলো। শাহাদকে দেখে অনেকেই মারামারি থামিয়ে তাকিয়ে রইল। তমাল আতকে উঠল শাহাদকে এসবের মাঝে দেখে। শাহাদ নামার পর মারামারি আরো বেশি করে হতে লাগলো। শাহাদ আঘাত করলেও কাউকে জখম করলো না। কয়েকজন এসে ওকে ঘিরে ধরল। একটা ছেলে এই গন্ডগোলের মাঝে শাহাদের পিঠে লাঠি দিয়ে সজোরে আঘাত করলো। শাহাদ ঘুরে তাকাতে গেলে আরেকটা আঘাত এসে লাগলো শাহাদের কাঁধে। প্রচন্ড যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে গেল শাহাদের। দলের অন্য ছেলেরা শাহাদকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ওদেরকেও নির্দয়ভাবে পিটানো হলো। ইতোমধ্যে দুই দলের কয়েকজন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। এর মধ্যে একটা ছেলে শাহাদকে আঘাত করে একটা নোংরা গালি দিয়ে বলল। খুনি শব্দটা শুনে শাহাদের মস্তিষ্কে আগুন জ্বলে গেল। হাতের হকি স্টিক নিয়ে ছেলেটার কান বরাবর আঘাত করলো। তারপর হকি স্টিকটা ফেলে দিয়ে ছেলেটার বুক বরাবর লাথি দিল। ছেলেটা ছিটকে মাটিতে পড়ে গেল। শাহাদ এখানেই থেমে গেল না।
সে হিংস্রভাবে ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটার পাশে হাঁটু গেড়ে বসে ওর কলার ধরে নাক বরাবর একের পর এক ঘুষি দিতে লাগলো। মারামারি করতে থাকা সবাই দাঁড়িয়ে থেকে শাহাদের মার দেখতে লাগলো। তমাল দৌড়ে এসে শাহাদকে থামাতে চাইলো, কিন্তু শাহাদ থামলো না। ক্রোধে সে অন্ধ হয়ে গেছে। একটা সময় দলের অন্য ছেলেরাও এসে তমালের সাথে শাহাদকে আটকানোর ট্রাই করলো। সবাই টানাটানি করে শাহাদকে পার্টি অফিসের ভিতরে নিয়ে গেল। শাহাদ ক্রোধে উন্মত্ত হয়ে কয়েকবার আবারও ছেলেটার দিকে তেড়ে যেতে চাইলেও তমাল যেতে দিল না। সে অফিসের দরজা লক করে দিল। অফিসের ভেতর থেকে শাহাদের ক্রোধান্বিত গর্জন ভেসে আসছে। চোখ বন্ধ করে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছেলেটিকে অন্য ছেলেগুলো এসে তুলল। ছেলেটির নাকের হাড় ভেঙে গেছে, ঠোঁট কেটে গল গল করে রক্ত বের হচ্ছে। দুই দলের সবাই মোটামুটি আহত হয়েছে। সবারই আঘাত লেগে রক্ত ঝরছে। শাহাদের আঘাত লেগে রক্ত ঝরছে, সে সাথে দলের অন্যরাও আঘাত পেয়েছে। তাই তমাল এই গন্ডগোল আর বাড়াতে চাইল না। সে হুঙ্কার দিয়ে বলল, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে বের হ, না হলে একটাকেও জানিয়ে ফিরতে দিব না। অন্য পাশে ছেলেগুলো হুঙ্কার ছেড়ে বিভিন্ন থ্রেট দিল। তারপর শাহাদের মার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া ছেলেটাকে টেনে নিয়ে বের হয়ে গেল। ছেলেগুলো বাইক নিয়ে চলে গেলে তমাল দরজা খুলে দিল। শাহাদ সাথে সাথে বের হয়ে আসলো। তার রাগ এখনো পড়েনি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বলল, কোথায় ওরা? এত বড় সাহস আমাদের পার্টি অফিসে অ্যাটাক করে? তমাল শাহাদকে ধরে বলল, ভাই হাসপাতালে চলো, তোমার আঘাত লেগেছে। শাহাদ অন্যদের দিকে তাকিয়ে দেখলো সবারই রক্তাক্ত অবস্থা। তমালকে বলল, ওদেরকে হাসপাতালে নিয়ে যা, আমি ওদেরকে ধাওয়া করে ওদের পিছু নিব। তখনই তমালের মোবাইলে কল এলো। তমাল কল ধরে কিছুক্ষণ কানে রেখে বলল, জি স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। কল কেটে দিয়ে তমাল শাহাদের দিকে তাকিয়ে বলল, ভাই স্যার তোমাকে নিয়ে খানবাড়িতে যেতে বলছে। শাহাদ যেতে চাইল না। তার মাথায় তখনও রাগ টকবক করছে। তমাল আর অন্যরা মিলে এক প্রকার জোর করে গাড়িতে তুলে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কুহুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে, ভয়ে হাত পা অল্প অল্প কাঁপছে। চোখে একটু পরপর পানি আসছে, কিন্তু গাল বেয়ে পড়ার আগে এসে মুছে ফেলছে। শাহাদ মারামারি করেছে খবরটা শোনার পর থেকে খানবাড়িতে যেন বজ্রপাত ঘটেছে। কুলসুমা বেগম একমাত্র নাতির চিন্তায় হাত পা ছেড়ে দিয়েছিলেন। তাকে ঘরে শুয়ে রাখা হয়েছে। রেজিয়া সুলতানা বাইরে নিজেকে শক্ত দেখালেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন। আপাতত সবাই এখন ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে শাহাদের জন্য। কুহু কিছুতেই ভিতরের অস্থিরতা দমাতে পারছে না। রেজিয়া সুলতানা সহ বাড়ির সবাই কুহুকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু কোনো মতেই সে মনের ভিতরের কুচিন্তাগুলো দূর করতে পারছে না। খানিক বাদেই গাড়ির আওয়াজ ভেসে আসলো বাইরে থেকে। বাড়ির মহিলারা দৌড়ে গেল জানালার দিকে। জানালার পর্দা সরিয়ে তাকালো বাইরের দিকে। অনেকগুলো গাড়ি এসে ঢুকেছে খান বাড়িতে। গাড়ি থেকে বেরিয়ে এসেছে আশফাক খান। তার সাথে নেমেছে অনেক নেতা কর্মীরাও। অন্য একটা গাড়ি থেকে লাঠি ভর দিয়ে নেমে আসলেন আব্দুল গাফফার খান। তিনিও আজ ছেলের সাথে নির্বাচনী এলাকা দেখতে গিয়েছিলেন। নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আশফাক খান আউট হাউসে ঢুকে গেলেন। বাকি কর্মীরা বাইরে এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে রইল। জয়া বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, শাহাদ কোথায়? ও আসছে না কেন? রেজিয়া সুলতানাও উদ্বেগ নিয়ে বাইরে তাকিয়ে রইলেন। একটু পরেই একটা অ্যাম্বুলেন্স করে মেডিকেল টিম এসে থামলো ড্রাইভওয়েতে। মেডিকেল টিমকে আউট হাউসের ভিতরে নিয়ে যাওয়া হলো। একটু পর আহত ছেলেদের চিকিৎসা করার জন্য আউট হাউসের বাইরে বাগানে মেডিকেল ক্যাম্প স্থাপন করলো। এর কিছুক্ষণ পরে একটা প্রাইভেট কার আর দুটা মাইক্রোবাস এসে গেটের কাছে থামলো। কুহুর বুকের ভেতরটা ধক করে উঠল। শাহাদের গাড়িটাকে সে চিনতে পেরেছে। সে চাতক পাখির মতো শাহাদকে দেখার জন্য আকুল নয়নে তাকিয়ে রইল। রক্তাক্ত শাহাদকে গাড়ি থেকে নামতে দেখে কুহু ছোট্ট একটা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। জমে থাকা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। জয়া বেগম কুহুর কাছে গিয়ে কুহুকে ধরে সান্ত্বনা দিলেন। রেজিয়া সুলতানা ছেলের এমন অবস্থা সহ্য করতে পারলেন না। তিনি জানালার গ্রিল ধরে ঠুকরে কেঁদে উঠলেন। গাড়ি থেকে নেমে শাহাদ বড় বড় পা ফেলে সোজা আউট হাউসের ভিতরে চলে গেল। তার চোয়াল এখনো শক্ত হয়ে আছে, চোখে এখনো ক্রোধের আগুন জ্বলছে। আহত সবাইকে বাগানের মেডিকেল ক্যাম্পে নিয়ে গেল তমাল। সবাই কম বেশি অনেক রক্ত ঝরিয়েছে, তাই খুব দ্রুত ওদের চিকিৎসার প্রয়োজন। রেজিয়া সুলতানা নিজেকে শান্ত করে কুহুর দিকে তাকালেন। কুহু কান্না ভেজা চোখে আতঙ্ক নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাধারণ ঘরের মেয়েটা হয়তো এইসব আগে কখনো দেখেনি। তিনি কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি ঘরে যাও, শাহাদ নিশ্চয়ই ঘরে আসবে এখন, যাও মা। শাশুড়ির কথায় কুহু ঘরে এসে বারান্দায় দাঁড়ালো।
এইখান থেকে আউট হাউসের সামনের বাগানটা স্পষ্ট দেখা যায়। মেডিকেল ক্যাম্পে অনেকেই চিকিৎসা নিচ্ছে। কুহুর চোখ শাহাদকে খুঁজছে। শাহাদ আহত হয়েছে, তারপরেও সে ট্রিটমেন্ট কেন নিচ্ছে না? আউট হাউসের ভিতর থেকে নেতা কর্মীদের চিৎকারের আওয়াজ শোনা গেল। এই কিছুক্ষণ পরই শাহাদ বেরিয়ে আসলো। ডান দিকের কাঁধের পাঞ্জাবি রক্তে ভিজে আছে। তমাল এসে শাহাদকে ধরে ডাক্তারের কাছে নিতে চাইল, কিন্তু শাহাদ ঝটকা মেরে তমালের হাত ছাড়িয়ে নিল। সে ট্রিটমেন্ট করবে না। তমাল হাজারবার বলেও শাহাদকে মেডিকেল ক্যাম্পের দিকে নিতে পারল না। শাহাদ চোখ মুখ শক্ত করে বাড়ির দিকে রওনা হলো। বারান্দায় দাঁড়িয়ে থেকে কুহু সবটাই দেখলো। শাহাদ কি তাহলে এখন ঘরে আসবে? কুহু তাড়াতাড়ি ঘরের ভিতর চলে আসলো। আয়নায় একবার নিজেকে দেখলো। চেহারা মলিন হয়ে গেছে। তাড়াতাড়ি সে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি ভালো করে মুছে নিল। নিজের দুর্বল অবস্থা সে শাহাদকে দেখাতে চায় না। বেশ কিছুক্ষণ পর শাহাদ এসে দরজা খুলে ঢুকলো ঘরে। তার চেহারায় এখনো রাগের আভাস রয়েছে। দরজা খুলে কুহুর দিকে তাকিয়ে মুহূর্তেই তার চেহারার কাঠিন্য দূর হয়ে গেল। কুহুর সামনে নিজেকে এ অবস্থায় আবিষ্কার করে অপ্রস্তুত হয়ে গেল। কণ্ঠ যথাসম্ভব নরম করে বলল, আমি গোসলে যাচ্ছি, আমার টি শার্ট আর ট্রাউজারটা দাও। কুহু অস্থির হয়ে বলল, আপনার তো আঘাত লেগেছে, ট্রিটমেন্ট না করার অন্তত একটু স্যাভলন দিয়ে। ওসব লাগবে না। শাহাদ ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাথটাবের উপর চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর কুহু এসে দরজায় নক করলো। দরজা খুলে শাহাদ যখন জামা কাপড় নেওয়ার জন্য হাত বাড়ালো, তখন কুহু জামা কাপড়ের সাথে ফার্স্ট এড বক্স হাতে ধরিয়ে দিল। শাহাদ কুহুর চোখের দিকে তাকিয়ে দেখলো তার চোখ ছলছল করছে। কিছুটা অভিমানও রয়েছে সেই চোখে, তাই সে আর না করতে পারলো না। ফার্স্ট এড বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে একটানে রক্ত ভেজা পাঞ্জাবিটা খুলে ফেললো। কাঁধে অনেকটা জায়গা গভীরভাবে কেটে গেছে। যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেখানে নিশ্চয়ই লোহা জাতীয় কিছু ছিল। শাহাদ স্যাভলনের শিশিটা ঢেলে দিল ক্ষতটার উপর। সারা শরীর জুড়ে একটা জ্বলুনির ঢেউ খেলে গেল। অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো মুখ দিয়ে। কুহু যেন শুনতে না পারে, তাই পানির কল ছেড়ে দিল। দাঁতে দাঁত চেপে বাকি যন্ত্রণাটুকু সহ্য করে নিল। বড় বড় শ্বাস ফেলল। জিম করা হাতে শক্ত পেশিগুলোর যন্ত্রণার দরুন আরো ফুলে ফেপে উঠছে। পেশিগুলোতেও কয়েক জায়গায় আঁচড় হয়েছে। শাহাদ দুটো পেশিতেই স্যাভলন ঢাললো। তারপর গালে আর কপালে কিছু আঘাত আছে, ওইগুলোই তুলো দিয়ে ড্রেসিং করে নিল। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। কুহু তখনও বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল শাহাদের জন্য। শাহাদকে দেখে চিন্তিত চোখে তাকালো। শাহাদ টাওয়ালটা সোফার উপর রেখে বলল, খেতে দাও, খিদে পেয়েছে। কুহু তৎক্ষণাৎ ছুটে এলো রান্নাঘরে। রিজিয়া সুলতানাকে দেখতে পেল খাবার গরম করছে। কুহুকে দেখে প্রশ্ন করলো, শাহাদ খেতে চেয়েছে, এই নাও খাবারগুলো টেবিলে নিয়ে যাও। আমি মায়ের কাছে যাই। নাতিকে রক্তাক্ত অবস্থায় দেখে ওনার শরীর খারাপ করেছে। কুহু খাবার নিয়ে টেবিলে রাখলো। ততক্ষণে শাহাদ এসে বসলো টেবিলে। খাবার সার্ভ করার সময় কুহু শাহাদের দিকে খেয়াল করলো। এক হাত মুখে রেখে গভীর চিন্তায় মগ্ন। কুহু দুইবার ডাকলো, শুনল না। এরপর কুহু কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই শাহাদ ব্যথায় আহ করে উঠল। কুহু ভয় পেয়ে বলল, কি হয়েছে, ব্যথা পেয়েছেন? শাহাদ ব্যথাটা গিলে ফেলল। দুপাশে মাথা নেড়ে বলল, না। কুহু জেদ ধরে বলল, আমি আঘাতটা দেখব, আর আপনি এক্ষুনি ট্রিটমেন্ট করাবেন। কুহু শাহাদের কাঁধের দিকে হাত বাড়াতেই শাহাদ হাত ধরে ফেলল। কুহুকে কাছে টেনে এনে কুহুর কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। চোখ বন্ধ করে বলল, যতক্ষণ তোমার সাথে আছি এই বিষয়ে কথা বলবে না, এই বিষয় ভুলে থাকতে চাই। কিন্তু ট্রিটমেন্ট? শাহাদ মাথা তুলে কুহুর দিকে তাকিয়ে বলল, পরে করে নিব। পরে না, আপনি খেয়ে উঠে গিয়ে ডক্টরের কাছে যাবেন। শাহাদ মৃদু হেসে বলল, ফাইন, যাব। এখন তো খেতে দাও। কুহু শাহাদকে খেতে দিল। প্রথম লোকমা মুখে দেওয়ার আগে কুহুকে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? পরে খাবো, আপনি খান। শাহাদ পাশের চেয়ার টেনে কুহুকে বসিয়ে দিয়ে প্রথম লোকমাটা ওর মুখে দিল। তারপর নিজের জন্য মুখে খাবার তুলতে নিলেই বাইরে থেকে পুলিশের গাড়ির শব্দ ভেসে এলো। শাহাদের মুখে আর খাবার দেয়া হলো না। সে খাবার রেখে উঠে পড়ল। কুহু অস্থির হয়ে শাহাদের হাত খামচে ধরল, বলল, খাবার ফেলে কোথায় যাচ্ছেন আপনি? তুমি ঘরে যাও, বাইরে আসবে না একদম। কুহু আবারও শাহাদের বাহু শক্ত করে ধরল। ভার্ত কণ্ঠে জানতে চাইল, পুলিশ কেন এসেছে বাড়িতে? কি করেছেন আপনি? শাহাদ কুহুর হাত ছাড়িয়ে শক্ত কণ্ঠে ধমকে সুরে বলল, যা বলেছি তাই করো, ঘরে যাও। কুহু আবারও শাহাদের বাহু খামচে ধরে আতঙ্ক নিয়ে শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদের বাহু ধরে রাখা তার হাত দুটো কাঁপছে। শাহাদ চোখ বন্ধ করে গভীর করে শ্বাস টানলো।
নিজেকে সামলে নিয়ে কুহুর কপালে চুমু খেয়ে কুহুর দুগালে হাত রেখে ফিসফিস করে বলল, কিচ্ছু হবে না আমার, খান বাড়ির ছেলে আমি। আমার গায়ে কোনোদিন পুলিশের হাত লাগেনি। ঘরে যাও, বাইরে আসবে না কেমন? শাহাদ হাত ধুয়ে দরজার দিকে গেল। দরজা খুলে বাইরে আসতেই পুলিশের দলটাকে দেখতে পেল। স্থানীয় থানার ইন্সপেক্টর এসেছে। আশফাক খান নেতা কর্মীদের নিয়ে আউট হাউস থেকে বেরিয়ে এসেছেন। আব্দুল গাফফার খান লাঠি হাতে পিছু পিছু আসছেন। শাহাদ এগিয়ে গেল। থানার ইন্সপেক্টর শাহাদের সামনে দাঁড়িয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শাহাদ। অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়েছে আপনার বিরুদ্ধে। ততক্ষণে আশফাক খান তার দলবল নিয়ে চলে এসেছেন। নেতা গোছের একটা ছেলে গর্জে উঠল, ওই দারোগা, আপনি কি কানা? বাইরে যে আগে এটা করা হয়েছে ওইটা দেখেন না? ওইটা সেলফ ডিফেন্স ছিল, অ্যাটেম্প টু মার্ডার না। আশফাক খান চিরচরিত গম্ভীর কণ্ঠে বললেন, অফিসার, আমার ছেলে কোনো কেসে কোনোদিন থানায় যায়নি। কোনো হাত করা আমার ছেলের হাতে পড়েনি, এবারও পড়বে না। তাই বুঝে শুনে কথা বলুন। ইন্সপেক্টর বিনয়ের সাথে বলল, সরি স্যার, এখানে আমাদের কিছু করার নেই। আপনার ছেলের নামে কেস করা হয়েছে, আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। কথা শেষ করে ইন্সপেক্টর শাহাদকে হাতকড়া পরাতে আদেশ করলো একটা কনস্টেবলকে। প্রিয় নাতির হাতে পুলিশের হাতকড়া পরানো এই দৃশ্য গাফফার খান সহ্য করতে পারলেন না। তিনি মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলল কয়েকজন ছেলে। তার হাতের লাঠি মাটিতে পড়ে গেল। কুহু দরজার আড়াল থেকে দম বন্ধ করে বাইরের দিকে তাকিয়ে আছে। পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে আছে শাহাদ। তবে কি পুলিশ শাহাদকে ধরে নিয়ে যাবে? শাহাদকে নিয়ে জেলে ভরবে? কুহুর বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজের স্বামীকে হাতকড়া পরা অবস্থায় দেখে সহ্য করবে কিভাবে সে? শাহাদ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। পিছন ফিরে না তাকিয়েও সে বুঝতে পারছে যে কুহু আড়াল থেকে সব দেখছে। স্ত্রী চোখের সামনে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, এসে লজ্জার কি থাকতে পারে একজন স্বামীর জন্য? কুহু কি আর কোনোদিন তাকে বিশ্বাস করবে? আর কোনোদিন সম্মানের চোখে দেখবে? শাহাদের আত্মবিশ্বাসের পাহাড় ধসে পড়ল। দাঁতে দাঁত চেপে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করল। ইন্সপেক্টর অ্যারেস্ট করার অর্ডার করতেই শাহাদের পায়ের নিচের মাটি কেঁপে উঠল। কনস্টেবলটাকে অ্যারেস্ট করার জন্য এগিয়ে আসতে দেখে কুহু দরজা ধরে বসে পড়ল। গাফফার খান টলে উঠলেন। তার হাত থেকে লাঠি পড়ে গেল। দলের কয়েকজন ছেলে তাড়াতাড়ি তাকে ধরল। শাহাদ তার কাছে যেতে চাইলে ইন্সপেক্টর আটকে দিয়ে বলল, নো মিস শাহাদাত, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আশফাক খান তাড়াতাড়ি আব্দুল গাফফার খানকে আউট হাউসে পাঠিয়ে দিলেন। প্রিয় দাদাজানের এমন অবস্থা দেখে শাহাদের চোখ ভিজে উঠছে। আজ তার কাণ্ড জ্ঞানহীনতার জন্য খান পরিবারের এই অবস্থা। আশফাক খান রেগে গিয়ে গর্জন করে উঠলেন, ইন্সপেক্টর, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। এসব নিয়ে আমার সাথে আপনার আলোচনা হবে। আমার ছেলেকে এসবে টানবেন না। সরি স্যার, আমার কাজ শেষে করেই যাব আমরা। এই মুহূর্তে ইন্সপেক্টরের ফোনে একটা কল আসলো। ফোন কানে ধরার কিছুক্ষণ পর তার চেহারা বদলে গেল। নিচু স্বরে তিনি বললেন। ওপাশ থেকে উত্তর শুনে ফোন কেটে দিল ইন্সপেক্টর। তারপর শাহাদের দিকে তাকিয়ে বলল, আপনি শিওর? তারপর আশফাক খানের দিকে তাকিয়ে বলল, ইউ আর লাকি মিস শাহাদাত। ইন্সপেক্টর চলে গেল। শাহাদ বিস্ময় নিয়ে আশফাক খানের দিকে তাকালো। আশফাক খান গম্ভীর মুখে শাহাদের দিকে তাকিয়ে বললেন, আমার ছেলেকে আমি বেঁচে থাকতে জেলে যেতে দেব না। শাহাদ বুকে আটকে থাকা শ্বাসটা সন্তর্পণে বের করে দিল। কি ভেবে একবার পিছন ফিরে সদর দরজার দিকে তাকালো। কুহুকে এভাবে অসহায়ের মতো বসে থাকতে দেখে তার হৃদয়টা কেঁপে উঠল। কুহুকে স্বাভাবিক করার জন্য হাসলো সে। ইশারায় বুঝালো সব ঠিক আছে। তারপর আশফাক খানের পিছু পিছু আউট হাউসের দিকে চলল। সেখানে গাফফার খানের অবস্থা দেখা প্রয়োজন। শাশুড়িকে ঘরে রেখে রেজিয়া সুলতানা ড্রয়িং রুমে এসে কুহুকে সদর দরজায় মাথা টেকিয়ে বসে থাকতে দেখে অবাক হলেন। তিনি ছুটে এসে কুহুর কাছে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কুহু? রেজিয়া সুলতানাকে দেখে কুহু মা উচ্চারণ করে হু হু করে কেঁদে উঠল। রেজিয়া সুলতানার কোনো প্রশ্নের উত্তরই সে দিতে পারল না, কেবল কাঁদল। তমাল হাতে রিভলভারটা দিয়ে হানিফের মাথায় একটা গুঁতো দিল। তারপর সরিয়ে নিয়ে চেয়ার টেনে হানিফের সামনে বসলো। তার কপালে আর হাতে ব্যান্ডেজ। ফ্লোরে থুতু ফেলে বলল, থানায় গিয়ে আর একটা কেস করে আসবি, যেখানে তোর ভাইকে মারার আসামি হিসেবে আমার নাম দিবি, মনে থাকবে? হানিফ রক্তলাল চোখে তমালের দিকে তাকিয়ে আছে। থানায় কেস করে আসার পথে তমাল তার দলবল নিয়ে হানিফকে তুলে নিচ্ছে। তমাল কোনো উত্তর না পেয়ে রিভলভার দিয়ে হানিফের মাথায় আরেকটা গুঁতো দিয়ে বলল, বল মনে থাকবে কিনা? হানিফ রাগে গজগজ করে বলল,
তমাইলা কাজটা ভালো করতেছস না। আমার ভাই হাসপাতালে, ওর কিছু হইলে ওই শাহাদাত খানরে ছাড়তাম না। তমাল রিভলভারটা কোমরে গুজে কাজ চলতে থাকা বিল্ডিংটা থেকে দলবল নিয়ে বের হয়ে আসলো। সবাই কম বেশি আহত, সবার শরীরেই ব্যান্ডেজ। তাও এই অবস্থায় তাদেরকে এসব করতে হয়েছে। আশফাক খানের নির্দেশেই সব করা হচ্ছে। উনি আগেই বুঝতে পেরেছিলেন যে এটা কোনো ষড়যন্ত্র, তাই তমালকে কয়েকটা ছেলে সমেত থানায় নজর রাখতে পাঠিয়ে দিয়েছিলেন। আর থানার ভেতর থেকে শাহাদের নামে কেস হওয়ার খবরটা দিয়েছিল এক কনস্টেবল। তাই ইন্সপেক্টর চলে যাওয়ার পর হানিফ বের হওয়ার সাথে সাথেই তাকে ধরে নিয়ে জোর করে কেস উইথড্র করানো হয়েছে। তমাল গাড়িতে উঠে বসে সিটে গায়ে দিয়ে দিল। ড্রাইভার ছেলেটাকে একটা চায়ের দোকানে গাড়ি থামাতে বলল, আর একটু পরেই হয়তো ওকে জেলে যেতে হবে, তাই আপাতত একটু চা নাস্তা করা যাক। শাহাদ আউট হাউস থেকে বেরিয়ে যত দ্রুত সম্ভব বাড়িতে এলো। গাফফার খান আগের চেয়ে ভালো আছে। ডক্টর ট্রিটমেন্ট শেষে একটু পরেই তাকে বাড়িতে নিয়ে আসা হবে। শাহাদ সদর দরজা দিয়ে ঢুকতেই রেজিয়া সুলতানা তার হাত আঁকড়ে ধরলো, জিজ্ঞেস করলো, বাবা কেমন আছেন? ভালো আছে মা। এই কথা বলেই সে তার মাকে জড়িয়ে ধরলো। রেজিয়া সুলতানা ছেলের পিঠে হাত রেখে বললেন, কুহু আমাকে সব বলেছে। রাজনীতির মাঠে এত মাথা গরম করলে হবে? আমি না হয় এসব দেখে অভ্যস্ত, কিন্তু কুহু কথা ভেবে দেখো, ওর মনের ভেতরে কি চলছে। ও তো কখনোই এসব দেখেনি। শাহাদ রেজিয়া সুলতানাকে ছেড়ে দিয়ে অপরাধের ন্যায় মাথা নাড়ল। তারপর তার দাদিজান আর অন্যদের সাথে দেখা করে ঘরে আসলো। কুহু বিছানায় পা তুলে হাঁটুতে মুখ গুজে বসে আছে। শাহাদ দরজা লাগিয়ে দিয়ে কুহুর সামনে বিছানায় বসলো। কাঁধের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, এই দেখো, ট্রিটমেন্ট নিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছে ওরা। কুহু কিছুক্ষণ শাহাদের দিকে তাকিয়ে রইল। তারপর ঝড়ের বেগে শাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। শাহাদ টাল সামলাতে পারল না, কুহুকে নিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল। কাঁধে যন্ত্রণা সহ্য করে নিয়ে গভীরভাবে আলিঙ্গন করল কুহুকে। শাহাদ যে কাঁধে আঘাত পেয়েছে সে কাঁধে মুখ গুজেই কুহু কাঁদছে। শাহাদ প্রচন্ড যন্ত্রণার মাঝেও নিঃশব্দে হাসল। এই কেমন মেয়ে বিয়ে করলো সে? স্বামী কোন কাঁধে আঘাত পেয়েছে আবেগের চোটে তাই ভুলে বসে আছে। আনিশা নাকে টিস্যু চেপে ধরে কাঁদছে। রাহাত পাইচারি করছে আর একটু পরপর আনিশার দিকে তাকাচ্ছে। শেষে আর থাকতে না পেরে আনিশার পাশে এসে বসলো। বিরক্তি নিয়ে বলল, আমি কতবার জেলে গেলাম, মারকে হাসপাতালে ভর্তি হলাম, আমার জন্য তো এইভাবে কোনোদিনও কাঁদলে না। আর তোমার ভাইয়ের একটু আসল লেগেছে, এতে নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। আনিশা শব্দ করে নাক পরিষ্কার করে সর্দি সমেত টিস্যুটা রাহাতের উপর ছুঁড়ে দিল। রাহাত ছিটকে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আনিশা কান্না ভেজা কণ্ঠে বলল, আমার ভাই কি তোমার মতো গুন্ডা? ও তো দুধের বাচ্চা, আর একটু হলেই ওকে পুলিশ ধরে নিয়ে যেত। ও জেলে গিয়ে আসামিদের সাথে থাকতে পারতো। তোমার দুধের বাচ্চা ভাই দুদিন পর নিজের বাচ্চার দুধ কিনতে কিনতে ফকির হয়ে যাবে, যত সব। আনিশা আবারও একটা টিস্যু নিল, এর মানে আরেক দফা কান্নার প্রস্তুতি। রাহাত আনিশার কাছে এসে বসলো, কণ্ঠ নরম করে বলল, কান্নাকাটি করো না, এত যদি শাহাদাতের জন্য চিন্তা হয় তাহলে আমরা ওকে গিয়ে দেখে আসবো, কেমন? বাপের বাড়ি যাওয়ার কথা আসতেই আনিশার চোখ চকচক করে উঠল। সে হাসি মুখে বলল, সত্যি? মুখ ফসকে এই কথা বলে ফেলে রাহাত পড়ে গেল বিপদে। কদিন পর নির্বাচন, এখন বউকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়া বিলাসিতা। তাও সে অবস্থায় আনিশাকে সান্ত্বনা দিয়ে বলল, অবশ্যই সত্যি। এই ঘটনার পর থেকে শাহাদের বাড়ির বাইরে যাওয়া আশফাক খান বন্ধ করে দিল। অ্যাটেম্পট টু মার্ডার কেসে তমালকে গ্রেফতার করা হয়েছিল। এরপর আশফাক খান গিয়ে ছাড়িয়ে এনেছে। কেসটা এখনো চলমান, কিন্তু তাতে কোনো সমস্যা হচ্ছে না। শাহাদ এখন বাড়িতেই থাকে। দলের কাজকর্ম এখন আউট হাউস থেকে নিয়ন্ত্রণ করছে সে। পার্টি অফিসের ওই ঘটনার পর তারাও থানায় মামলা করেছে। তাই শাহাদ সিদ্ধান্ত নিল এই কটা দিন বাড়িতেই থাকবে, এরপর সুযোগ বুঝে গা ঝাড়া দিয়ে বের হওয়া যাবে। শাহাদ বাড়িতে থাকাই সবচেয়ে বেশি খুশি কুহু। সে সারাদিন শাহাদের আশেপাশে ঘুরঘুর করে। শাহাদ স্টাডি রুমে থাকলে সেখানেও বিভিন্ন ছুতো ধরে যায়। মাঝে মাঝে শাহাদ নিজেই এটা দিয়ে যাও ওটা দিয়ে যাও এরকম বিভিন্ন অজুহাতে কুহুকে ডেকে নিয়ে অসভ্য আচরণ করে। কুহু সামনাসামনি রাগ দেখায়, তার কাজ আছে বলে চলে আসতে চায়, কিন্তু মনে মনে সে এগুলোই চায়। শাহাদ যখন আউট হাউসের ছাদে বসে ফাইল দেখে, কুহু তখন ঘরের বারান্দায় বসে শাহাদকে দেখে। আজ বিকালে কুহু বেশ ফুরফুরা মেজাজের ছাদে আসলো। ছাদে এসে রাফা আর রিধিকে মাদুর পেতে খেলতে দেখলো। রঙিন কাগজ দিয়ে কী সব করছে। কুহু রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। এখানে দাঁড়ালে আউট হাউসটা স্পষ্ট দেখা যায়। ওই তো শাহাদ বসে আছে ছাদে, পায়ের ওপর পা তুলে ফাইল দেখছে। তার সামনে দাঁড়িয়ে আছে তমাল। আকাশে মেঘ জমেছে,
চারিদিকে ঝিরিঝিরি বাতাস, বৃষ্টি আসবে বোধ হয়। কুহু চোখ বন্ধ করে বাতাসটা নাক দিয়ে টেনে নিল। মিষ্টি বাতাস নাক দিয়ে ঢুকে শরীর মন জুড়িয়ে দিল। কুহু তার ওড়নাটা তুলে ধরে বাতাসে খানিকটা উড়ালো। রাফা রিদি এসে বলল, ভাবিমণি দেখো আমরা ঘুড়ি বানিয়েছি। কুহু দেখলো রঙিন কাগজ দিয়ে ওরা খুব সুন্দর একটি ঘুড়ি বানিয়েছে। কুহু বলল, বাহ, খুব সুন্দর, চলো এটা উড়িয়ে দেখি, এখন অনেক বাতাস আছে। রিদি গাল ফুলিয়ে বলল, না ভাবি, এটা উড়ে চলে যাবে। আরে না, কিছু হবে না, দাও আমাকে। কুহু ঘুড়িটায় সুতা লাগিয়ে উড়ানোর চেষ্টা করলো। কয়েকবার চেষ্টায় সফল হলো। কুহু ঘুড়ি নিয়ে ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াতে লাগলো। রাফা আর রিদি দুজনেই খুশিতে লাফাতে লাগলো। কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। রেলিং এর কাছে আম গাছটাই ঘুড়ি আটকে গেল। রিদি মন খারাপ করে বলল, দেখেছো, আগেই বলেছিলাম ঘুড়িটা নষ্ট হবে। কুহু বলল, আরে কিচ্ছু হবে না, এক্ষুনি নামিয়ে আনছি। কুহু সুতোয় ধরে আজকা টান দিল। ঘুড়িটা নেমে এসে আম গাছের মাঝ বরাবর আরেকটা ডালে আটকে গেল। আরেকবার টান দিতেই সুতা ছিঁড়ে চলে এলো। এবার তিনজনই একজন আরেকজনের মুখের দিকে হা করে তাকিয়ে রইল। হৃদি নীরবতা ভেঙে চিৎকার করে উঠল, আমার ঘুড়ি! কুহু তাড়াতাড়ি হৃদির মুখ চেপে ধরে বলল, আমি এনে দিচ্ছি। ঘুড়ি আনতে গিয়ে দেখলো রেলিং এর উপরে উঠা ছাড়া ঘুড়ি আনা অসম্ভব। রাফা অবস্থা দেখে বলল, আর কাউকে ডেকে আনি ভাবিমণি, ভাইয়াকে ডাকি। শাহাদ কাজ করছে অবস্থায় তাকে বিরক্ত করতে চায় না কুহু। তাছাড়া নিজে খেলতে গিয়ে বাচ্চাদের ঘুড়ি আটকে ফেলেছে। এরকম ছেলে মানুষের কথা শাহাদকে শোনানো যাবে না। তাই কুহু নিজেই একটা চেয়ার টেনে আনলো। রাফাকে বলল, তুমি ধরে রাখো, আমি উঠে নিয়ে আসছি ঘুড়িটা। রাফা বলল, আমার ভয় করছে ভাবিমণি। রাফা রিদি দুজনেই শক্ত করে চেয়ারটা ধরলো। কুহু টলমল পায়ে চেয়ারে উঠে দাঁড়ালো, কিন্তু ঘুড়ির নাগাল পেল না। আর একটু গেলেই নাগাল পাওয়া যেত। রেলিংটা বেশ উঁচু, তাই সে আম গাছের একটা ডাল ধরে ব্যালেন্স ঠিক রেখে চেয়ার ছেড়ে রেলিং এর উপর উঠে দাঁড়ালো। রাফা চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ভাবিমণি কি করছো, নেমে এসো। কিন্তু কুহু এসব শুনলো না। উপর থেকে নিচের দিকে তাকিয়ে তার ভয় লাগলো। ভয় দূর করতে আম গাছের ডালটা শক্ত করে ধরে ঘুড়ি নামানোতে মনোযোগ দিল। রেলিংটা বেশ চওড়া, তাই এত অসুবিধা হচ্ছে না তার। সে এই ডালটা ছেড়ে একটু দূরে অন্য একটা ডাল ধরে হাত বাড়ালো ঘুড়িটার দিকে। হাত বাড়িয়ে তেমন নাগাল পেল না, আর একটু হলেই নাগাল পাবে। তাই সে দুই পায়ের আঙ্গুল ভর দিয়ে দাঁড়ালো ঘুড়ি আনার জন্য। সে এতই মরিয়া হলো যে কোথায় পা রাখছে সে ব্যাপারে জ্ঞান থাকলো না। রাফা চেঁচিয়ে উঠল, ভাবিমণি তোমার পা। রাফার আকস্মিক চেঁচানোতে কুহু ভয় পেয়ে পায়ের দিকে তাকালো। আর তখনই ব্যালেন্স হারিয়ে রেলিং থেকে পা দুটো সরে গেল। কুহু এক চিৎকার দিয়ে আম গাছে ডাল ধরে রেলিং এর বাইরে ঝুলে রইল। সেই সাথে যুক্ত হলো রাফা রিধির চিৎকার। মেয়েদের চিৎকারে তমাল মাথা তুলে এদিক ওদিক চাইল। তারপর সামনের দিকে আম গাছের ডালের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। স্তম্ভিত কণ্ঠে শাহাদকে বলল, ছাড়িস না। শাহাদ কুহুর দিকে পিছন ফিরে বসে কাজ করছিল। মুখ তুলে সামনে দাঁড়ানো তমালের দিকে তাকিয়ে দেখলো সেই চোখ বড় বড় করে কি যেন দেখছে। তাই ঘাড় ঘুরিয়ে তাকানোর সাথে সাথে সেও হতভম্ব হয়ে গেল। শাহাদ চেয়ার ছেড়ে উঠে আউট হাউসের ছাদের কিনারায় চলে এলো। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলো কুহু আম গাছের ডাল ধরে ঝুলে আছে, আর রাফা রিদি রেলিং এর কাছে দাঁড়িয়ে চিৎকার করছে। কুহু! শাহাদ চিৎকার করে উঠল। শাহাদের গলা শুনতে পেয়ে কুহু তার বাম পাশে তাকালো। শাহাদ যে এখানে আছে এটা সে ভুলেই গিয়েছিল। শাহাদকে এভাবে বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কুহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে এক চিৎকার দিয়ে আম গাছের ডাল ছেড়ে দিল। কুহুকে ডাল ছেড়ে নিচে পড়তে দেখে শাহাদ দ্বিতীয়বারের মতো চিৎকার করে উঠল, কুহু! বুকে দু হাত বেঁধে স্থির হয়ে ঘরের মাঝখানে ঠাই দাঁড়িয়ে আছে শাহাদ। তার চোখের দৃষ্টি কুহুর দিকে। একবারের জন্য সে দৃষ্টি সরাচ্ছে না কুহুর থেকে। কুহু বিছানায় বসে আছে। তার সামনে একজন মহিলা ডাক্তার বসে তাকে চেক আপ করছে। ঘর ভর্তি বাড়ির লোক। এসবের মাঝেই কুহু চোরা চোখে শাহাদের দিকে একবার তাকালো। তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। শাহাদ শান্ত মুখে তাকিয়ে থাকলেও সে যে কুহুর উপর রেগে আছে তা সে নিশ্চিত। মনে মনে আল্লাহকে ডেকে বলল এবারের মতো যেন তাকে বাঁচিয়ে দেয়। আর জীবনেও সে এরকম দোষীপনা করবে না। তার জন্মের শিক্ষা হয়েছে। শুধু যে শিক্ষা হয়েছে তা না, একবারে লোকের সামনে তার মান সম্মান কেরোসিন হয়ে গেছে। নতুন বিয়ে করে আনা বাড়ির বউ আম গাছের ডাল ধরে ঝুলছে, এরপর ঠপাস করে নিচে পড়েছে। এর চেয়ে লজ্জার কিছু নেই। ডক্টর ভালো মতো সব পরীক্ষা করে বললেন,
রেজিয়া সুলতানা কুহুর পাশে চিন্তিত হয়ে বসে আছেন। তিনি হাঁফ ছাড়লেন। আশফাক খান জিজ্ঞেস করলেন, মাথা কিংবা অন্য কোথাও আঘাত লেগেছে কিনা তার জন্য ফুল বডি চেক আপ করা উচিত। আব্দুল গাফফার সোফায় বসা অবস্থায় বললেন, আলহামদুলিল্লাহ, যাও গাছটা থাকায় বড় কোনো বিপদ হয়নি। তারপর তিনি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আশফাক খান তার সাথে একসাথে বের হয়ে গেলেন। ডক্টর সবকিছু বুঝিয়ে দিয়ে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালেন। জয়া বেগম তাকে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে গেল। রেজিয়া সুলতানা কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন, এই কটা দিন একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তবে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে আর ওষুধগুলো ঠিক মতো খেতে হবে। মালাকে পানি নিয়ে আসতে বললেন রেজিয়া সুলতানা। মালা টি টেবিল থেকে পানি এনে দিল। রেজিয়া সুলতানা কুহুকে ওষুধ খাইয়ে তারপর চলে গেলেন। যাওয়ার আগে শাহাদের কাছে গিয়ে বললেন, একদম বকাবকি করবি না, মেয়েটা ভয় পেয়ে গেছে। শাহাদ আগের মতোই কুহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের কথায় হ্যাঁ না কিছুই বলল না। রেজিয়া সুলতানা চলে যাওয়ার পরও সেইভাবেই তাকিয়ে রইল কুহুর দিকে। কুহু ইতিউতি তাকালো, আমতা আমতা করে বলল, তেমন কিছু হয়নি, কয়েকদিনেই ভালো হয়ে যাবে। এইবার শাহাদ মুখ খুলল, বলল, তেমন কিছু যেহেতু হয়নি তাহলে যাও, আবার গাছ থেকে পড়ে গিয়ে তেমন কিছু ঘটিয়ে আসো। শাহাদের কণ্ঠ রুক্ষ শোনালো। কুহু আশ্চর্য হয়ে বলল, এটা কেমন কথা? শাহাদ লম্বা করে শ্বাস টানলো। দ্রুত গতিতে এসে কুহুর সামনে বসলো। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, তুমি কি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে চাও? ওমা, তা হবে কেন? তাই তো হচ্ছে। কখনো নিজে নিজে কিডন্যাপ হচ্ছ, এখন আবার আম গাছ থেকে নিচে পড়ছো, এরপর কি করবে? তাল গাছে চড়বে? কুহু কিছু একটা বলার জন্য হাঁ করলো, কিন্তু আর বলল না। ঠোঁট ফুলিয়ে অভিমানী দৃষ্টিতে তাকালো, মাথা নাড়িয়ে বলল, এটা কি আমার দোষ? আমি তো ভালো করতে গিয়ে। কারো ভালো তোমার করতে হবে না। আজ থেকে তোমার এই ঘরের বাইরে যাওয়া বন্ধ, ভার্সিটিও বন্ধ। সারাদিন তুমি এই ঘরে থাকবে। শাহাদ আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু ভেঙচি কেটে বলল, এমনিতে মনে হয় যেন কত বের হতে পারবো আমি, এই জন্য এই কারো ভালো করতে নেই। হিসাম থমথমে মুখে পার্টি অফিসে তার ঘরে বসে আছে। টেবিলের উপর পাশে বসা নাইমুর আর মনসুর আলী। মনসুর আলীর পাশে হানিফ দাঁড়িয়ে আছে। নাইমুর পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে মনোযোগী হয়ে দাঁত দিয়ে নখ কাটছে। মনসুর আলী অস্বস্তি নিয়ে হিসামের সামনে বসে আছে। তাদের প্ল্যান সফল হয়নি। এখন এটার সবটা দায়ভার তাকে নিতে হবে, কারণ এটার মূল হোতা সেই ছিল। হানিফ বিরক্ত হয়ে বলল, আমার টাকা পয়সা দিয়ে দেন, আমি চইলা যাই। হিসামকে কি করে মানানো যায় এটা নিয়ে মনসুর আলী গভীর চিন্তায় ডুবেছিল। হানিফের কথায় তার চিন্তায় ব্যাঘাত ঘটেছে। তিনি বিরক্ত হয়ে বললেন, কাজের কাজ তো কিছুই করতে পারিসনি, কোন মুখে টাকা চাস? হানিফ খেপে গিয়ে বলল, আপনাদের জন্য আমার ভাই মায়ের খাইয়া হাসপাতালে ভর্তি। আমি তো কেস করছিলাম, আপনারা আমার সিকিউরিটি দিতে পারেন নাই, ওইটা আপনাদের দায়। কেস তুইলা না নিলে ওরা আমারে গুলি করত। আপনাকে লাইগে আমি জীবন দিব নাকি? মনসুর আলী ক্ষুব্ধ হয়ে বিশ্রী একটা গালি দিলেন হানিফকে। হানিফ নাইমুরের দিকে তাকিয়ে বলল, ভাই, আপনার কথায় এত বড় রিস্ক নিছিলাম, আমার ভাই মায়ের খাইয়া হাসপাতালে, এত কিছুর পর এই সবই কি আমার প্রাপ্য? নাইমুর থু দিয়ে মুখ থেকে কাটা নখটা ফেলে হিসামকে বলল, টাকা পয়সা যা চাচ্ছেন দিয়ে দেন, আপনার জন্য ওদের ক্ষতি হয়েছে। প্ল্যান সাকসেসফুল হয়নি কারণ আপনারা ভালোভাবে প্ল্যান করতে পারেননি। হিসাম তার বাম পাশে দাঁড়িয়ে থাকা সেক্রেটারিকে ইশারা করলো টাকা দিয়ে দেওয়ার জন্য। সেক্রেটারি হানিফকে টাকার একটা বান্ডিল দিল। হানিফ টাকার বান্ডিলটা নিয়ে বলল, এইটাতে হইতো না, আরো একটা দেন। শাহাদ খান আমার ভাইরে অনেক মারছে। হিসাম আরেকবার ইশারা করলো। সেক্রেটারি আরেক বান্ডিল টাকা দিয়ে হানিফকে বিদায় করলো। মনসুর আলী দাঁত কেলিয়ে হেসে বলল, আমরা আবারও চেষ্টা করব, এই নির্বাচন তুমিই জিতবা। হিসাম রাগে কিরমিরিয়ে উঠল, বলল, চুপ করুন, আপনার আর কোনো পরামর্শ আমি নেব না। নাইমুর বলল, আমি আগেই বলছিলাম এইখানে বেটাকে একবারেই মেরে ফেলি, আপনি মানেননি। হিসাম চোয়াল শক্ত করে বলল, সেটা তুমি চেষ্টা করেছিলে কিন্তু পারোনি। একজনের ওপর কতবার গুলি চালানো হয়, আমি তো সন্দেহের তালিকায় পড়ে যাব। নাইমুর টেবিলে এক হাত রেখে ঝুঁকে এলো হিসামের দিকে, বলল, আমার কাজ হচ্ছে মানুষ মারা, রাজনৈতিক প্ল্যান করা আমার কাজ না। তাও যদি ভরসা করে তবে একটা প্ল্যান দিচ্ছি,
শাহাদের বাপকে সরিয়ে দিন। শাহাদের বাপ না থাকলে দলের বিশৃঙ্খলা হবে, দল নির্বাচনে দাঁড়াতে পারবে না, কারণ শাহাদাতকে কেউ দল থেকে মনোনয়ন দিবে না। মনোনয়ন দিলে কামড়াকামড়ি লেগে যাবে, তখন আপনি অটোমেটিক জিতে যাবেন। হিসাম আতকে উঠল এমন প্ল্যান শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই ধরনের আর কোনো কাজ হবে না। আমি রাজনীতিবিদ খুনি না। এতদিন ক্রোধে অন্ধ হয়ে আমি ভুল পথে হেঁটেছি। মনসুর আলী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিসামের কাছে গিয়ে বলল, আরে হিসাম বাবা, আগে ওর কথাটা শুনো। রাজনীতিতে এরকম অনেক কিছুই করা লাগে। একবার নির্বাচনে জিতে গেলে এসব আর তখন বড় কোনো ইস্যু হবে না। কানবাড়িকে যদি নির্বাচনে হারাতে হয় তবে বৈধভাবেই হারাবো। এই সমস্ত প্ল্যান না করে নির্বাচনে মনোযোগ দিন। হিসাম তার সেক্রেটারিকে নিয়ে পার্টি অফিস থেকে বেরিয়ে গেল। নাইমুর তখনও চেয়ারে বসে আছে। মনসুর আলী নাইমুরের পাশের চেয়ারে বসে বলল, তোমার প্ল্যান কিন্তু ভালো। হিসাম বোকা, তাই বুঝলো না। কিন্তু তাই বলে তো আর আমরা চুপ করে থাকতে পারি না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? নাইমুর বাঁকা হেসে বলল, এসেছেন তো 2 দিন হলো, এখনই দলের দায়িত্ব নিতে চাচ্ছেন? বড় দায়িত্বটা নিতে চান নাকি? মনসুর আলী সোজা হয়ে বসলো। তার চোখে মুখে অন্যরকম অভিব্যক্তি ফুটে উঠল। ধূর্ত কণ্ঠে নাইমুরকে বলল, তা তো চাই, আর সে দায়িত্ব আমি নিলে তোমারও অনেক লাভ হবে, সেটা তো অস্বীকার করতে পারবে না। নাইমুর হেসে মাথা দুলালো, বলল, লাভ তো আপনারই বেশি হবে, আপনি ক্ষমতার চেয়ারে বসবেন। দেখো নাইমুর, সরাসরি যদি বলতে হয় তবে বলি, হিসাম নির্বাচনে জিতলেও তোমার আধিপত্য কিন্তু তুমি বিস্তার করতে পারবে না। খান পরিবার যেভাবে তোমাকে কোলঠাসা করে রেখেছে, হিসামও তোমাকে উপকার ভুলে সেই রকমই করবে। কিন্তু আমি আমার কথা রাখবো, তুমি আন্ডারওয়ার্ল্ডের সব কিছুই আরামসে পরিচালনা করবে। আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। নাইমুর ঠোঁটে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ভাবলো, ভেবে প্রশ্ন করলো, তাহলে কি করতে বলেন আমাকে? মনসুর আলী আশেপাশে দেখলো, তারপর নাইমুরের কাছে এসে নিচু স্বরে বলল, তোমার প্ল্যানটাই হোক, তবে এটারই দায় চাপিয়ে দাও ইসামের উপর। শাহাদাত খান তখন ইসামকে আইনের আওতায় এনে শাস্তি দিতে চাইবে। মাইন কেসে আসামি তো আর নির্বাচনে দাঁড়াতে পারবে না, তখন ইসামের হয়ে নির্বাচনে দাঁড়াবো আমি। দলের লোকেরা যদি আপনাকে নমিশন দেয় না দিলে তুমি তাদের মাথায় বন্দুক ঠেকাবে। মনসুর আলীর অবলীলায় বলা কথাটাই নাইমুর কিছুটা বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। ক্ষমতার জন্য যে মানুষ এত নিচে নামতে পারে তা তার জানা ছিল না। সে মানুষ খুন করে, বেআইনি কাজ করে, তবে কারোর সাথে বিশ্বাসঘাতকতা সে করে না। মনসুর আলী সমস্ত নিজ কাজকে ছাড়িয়ে গেছে। রাতে শাহাদ তাড়াতাড়ি বাড়ি ফিরল। ঘরে ঢুকেই চোখ গেল বিছানায়, কিন্তু বিছানায় কুহু নেই। শাহাদ কোমরে 2 হাত রেখে বড় করে শ্বাস ছেড়ল। হতাশ হয়ে বাম হাতের 2 আঙ্গুলে কপাল চেপে ধরল। এই মেয়েকে তার বেঁধে রেখে যাওয়া উচিত ছিল। অর্ধেক ভাঙা পা নিয়ে আবার কোথায় কোন কুকর্ম করে বেড়াচ্ছে কে জানে। শাহাদ কুহুকে খোঁজার জন্য ঘর থেকে বের হতে যাবে, তখনই স্টাডি রুম থেকে খটখট আওয়াজ পেল। একটানে ঘামে ভেজা পাঞ্জাবিটা খুলে সোফায় ছুঁড়ে ফেললো। তারপর স্টাডি রুমে দরজা খুলে দেখলো কুহু ব্যান্ডেজ করা পাটা উপরে তুলে আরেক পা দিয়ে কুতকুত খেলার মতো লাফিয়ে লাফিয়ে এদিক থেকে ওদিক গিয়ে বইয়ের তাকগুলো দেখছে। শাহাদ হতাশ হয়ে বলল, এসব করার জন্য রেখে গিয়েছিলাম। কুহু আচমকা কথা শুনে ভয় পেয়ে তাকালো। দেখলো খালি গায়ে শাহাদ দাঁড়িয়ে আছে। তার ফোলা ফোলা পেশিতে বিন্দু বিন্দু ঘাম, গলা থেকে ঘাম বুক বেয়ে গড়িয়ে পড়ছে। শাহাদকে এভাবে দেখে কুহুর পেটে প্রজাপতি ডিগবাজি খেলো। ফিসফিস করে বলল, ও গড সেভ মি হার্ট। শাহাদ জিজ্ঞাসা চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কি বললে? কুহু এক পায়ে দাঁড়িয়ে থাকার কারণে ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। বইয়ের তাকটা ধরে নিজেকে সামলালো। কুহু নির্বুদ্ধিতা দেখে শাহাদ হতাশ হয়ে মাথা নাড়ল। এগিয়ে গিয়ে এক ঝটকায় কুহুকে কোলে তুলে নিল। কুহু শাহাদের পিঠ খামচে ধরল, চোখ দুটো কিচে বন্ধ করে ফেলল। শাহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে কুহুর মতিগতি বোঝার চেষ্টা করলো। সেকেন্ড 2 বাদে বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। কুহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু কথা বলল। কুহু ছিল বলে চোখ মুখ খিচ্ছে শাহাদের ঘাড়ে মুখ গুছল। শাহাদ হাসলো, দুষ্টুমি করে বলল, আধ ভাঙা পা নিয়ে এত প্রেম পায় কি করে?
কুহু শাহাদের বুকে কিল দিয়ে বলল, চুপ করেন আপনি, চুপ, আজে বাজে কথা বলবেন না। লজ্জায় কুহুর গাল টমেটোর মতো লাল হয়ে গেল। শাহাদের শরীরের ঘাম মিশ্রিত পারফিউমের গন্ধ তার লজ্জা আরো বাড়িয়ে দিচ্ছে। শাহাদ গভীর ভালোবাসায় কুহুর কপালে চুমু দিল। কুহুকে বুকে চেপে ধরে বেডরুমের দিকে পা বাড়ালো। আজ নমিনেশন জমা দেওয়ার দিন। শাহাদ অনেকদিন পর আজ বাড়ি থেকে বের হয়েছে। দলবল নিয়ে একটা কাজে গিয়েছিল সে। আশফাক খান আজ নমিনেশন জমা দিবে, তাই তাকে দ্রুত কাজ শেষ করতে হয়েছে। কাজ শেষ করে সে বড় ব্রিজের কাছে এসে অপেক্ষা করছে আশফাক খানের জন্য। মাঝ রাস্তা থেকে সে আশফাক খানকে সঙ্গ দিবে। শাহাদ গাড়িগুলো ব্রিজে আর তুলেনি, ব্রিজের নিচে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। ছেলেরা মাইক্রোবাসের দরজা খুলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। শাহাদ রাস্তার কিনারে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে আশফাক খানের জন্য। কিছুক্ষণ পর গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসলো। বাম পাশে তাকিয়ে দেখলো আশফাক খানের গাড়ির বহর অপর পাশ থেকে ব্রিজে উঠছে। ঠিক তখনই এই পাশ থেকে একটা ট্রাক সর্বোচ্চ গতিতে বিপজ্জনকভাবে ব্রিজে উঠল। মাইক্রোবাসে থাকা দলের ছেলেগুলো বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে কয়েকটা গালি দিল। এর কয়েক সেকেন্ড পর আরেকটা কালো রঙের সেডানের চেয়েও দ্রুত গতিতে ট্রাকটার পিছু পিছু গেল। ছেলেগুলো আবারও চিৎকার করে গালাগাল দিল গাড়ির ড্রাইভারকে। এই পুরো ঘটনায় শাহাদ হতভম্ব হয়ে গেল। তার সচেতন মস্তিষ্ক তাকে সম্ভাব্য ঘটনার কয়েকটা ইঙ্গিত দিল। সে বিস্ফোরিত চোখে ব্রিজের দিকে তাকালো। চোখের সামনে দেখলো বিশাল ট্রাকটা তীব্র বেগে আশফাক খানের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। শাহাদ কিছু না ভেবেই দৌড় দিল ট্রাকটা লক্ষ্য করে। দৌড়ানো অবস্থায় দেখতে পেল ট্রাকটা আশফাক খানের গাড়ির খুব কাছাকাছি চলে গিয়েছে। শাহাদ চিৎকার করে উঠল। দলের ছেলেগুলো কিছু বুঝতে পারলো না, না বুঝে তারাও দৌড় দিল শাহাদের পিছনে। শাহাদ অবাক হয়ে দেখলো কালো রঙের সেডানটা হঠাৎ করে ট্রাক আর আশফাক খানের গাড়ির মাঝখানে চলে আসলো। ট্রাকটা তীব্র বেগে আঘাত করলো সেডানটাকে। শূন্যে পাক খেতে খেতে নদীতে আশ্রে পড়ল। আশফাক খানের গাড়িতেও আঘাত লেগে তা ব্রিজের একপাশে রেলিংয়ে গিয়ে ধাক্কা দিল। অন্যান্য গাড়িগুলো কড়া ব্রেক করে থামতে গিয়ে একটা আরেকটার গায়ে আঘাত করলো। আর ট্রাকটা ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ থেমে আবারও তীব্র গতিতে ব্রিজ ছেড়ে পালালো। শাহাদ ভয়ার্ত চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ব্রিজের উপর। এক হাতে কপালে জমে থাকা ঘাম মুছল। তারপর দৌড়ে গিয়ে ব্রিজের রেলিংয়ের উপর উঠে লাফ দিল নদীতে। কালো সিডান গাড়িটা যেখানে পড়েছে ঠিক সেখানে। চোখের পলকে শাহাদ ব্রিজ থেকে লাফিয়ে পড়ল নদীতে। তার পেছনে দৌড়ে আসা দলের ছেলেগুলো বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। তারপর দৌড়ে গিয়ে রেলিং ধরে ঝুঁকে পড়ে নদীর দিকে তাকিয়ে রইল শাহাদকে দেখার জন্য। শাহাদের সাদা পাঞ্জাবিটা শুধু এক ঝলকের জন্য দেখা গেল। এরপরেই নদীর ঘোলা পানিতে তলিয়ে গেল। পানিতে পড়ার পর কিছু সময় শাহাদ চোখে চারপাশ ঘোলা দেখল। আস্তে আস্তে কিছুটা চোখ শুয়ে গেলে দেখতে পেল কালো সেডানটাকে। দুমড়ে মুচড়ে যাওয়া সেডানটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। গাড়ির ভাঙা অংশগুলো দিয়ে পানি ঢুকছে। শাহাদ পানি কেটে সেডানটার কাছে গেল। গাড়ির দরজা খুলতে পারল না। সময় নষ্ট না করে গাড়ির আধ ভাঙা জানালার কাছে ঘুষি মারল। একের পর এক ঘুষি মারতেই থাকলো। পানির নিচের ঘুষি জোরালো হলো না তেমন। হাতের চামড়া ফেটে রক্ত বেরিয়ে আসলো। সেডানটা আরো তলিয়ে যাচ্ছে। ওদিকে শাহাদের দম ফুরিয়ে আসছে। অক্সিজেনের জন্য ফুসফুসটা হাঁসফাঁস করছে। শাহাদ সেডানটা ছেড়ে দিয়ে দ্রুত পানির উপর উঠে আসলো। পানি থেকে মুখ বের করে লম্বা করে শ্বাস টানলো। ব্রিজের উপর থাকা ছেলেগুলোকে লক্ষ্য করে বলল। তারপর আবারও ডুব দিল পানিতে। দ্রুত পানি কেটে আবারও উপস্থিত হলো সিডানটার কাছে। ততক্ষণে সিডানটা নদীর তলদেশে মাটিতে গিয়ে ঠেকেছে। শাহাদ শরীরের সমস্ত শক্তি দিয়ে একের পর এক ঘুষি দিল জানালায়। গাড়ির কাছের ফাটল লক্ষ্য করে সে দু পা একসাথে করে কিক দিল গাড়ির কাছে। গাড়ির কাঁচ ফেটে গেল। ভাঙা কাঁচ দিয়ে প্রবল বেগে পানি ঢুকতে লাগলো ভিতরে। আর দু একটা লাথি দিতেই কাঁচটা পুরোটা খুলে গেল। তৎক্ষণাৎ পুরো সিডানটা পানি দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। জানালায় হাত ঢুকিয়ে গাড়ির দরজা আনলক করে ড্রাইভিং সিটে বসা হিসামকে একটানে গাড়ি থেকে বের করলো। এরপর তাকে ধরে টেনে নিয়ে চলল পানির উপরে। শাহাদ যখন হিসামকে নিয়ে পানির উপরে ভাসলো তখন দলের ছেলেরাও পানিতে নেমে পড়েছে। শাহাদ আর হিসামকে দেখে তারা দুজনকে এসে ধরে নদীর পাড়ে নিয়ে গেল। শাহাদ কতক্ষণ কাশলো। পানি বের হলো মুখ দিয়ে। বড় বড় দম ফলে সে অস্থির হয়ে নদীর পাড়ে মাটিতে শুয়ে রাখা হিসামের কাছে আসলো। হিসামের রক্তে মাটি লাল হয়ে গেছে। হিসামের মাথায় গুরুতর আঘাত লেগেছে। সিটবেল্ট বাঁধা না থাকায় গাড়ির উইন্ড শিল্ডের সাথে আঘাত লেগে বড় এক কাচের টুকরো ঢুকে গেছে তার মাথায়। শাহাদের চোখে পানি এসে জমলো।
রাগে দুঃখে চিৎকার করে উঠল। হিসামের কাজ ঝাঁকিয়ে চিৎকার করে বলল, কেন করতে গেলে এমন? কেন আমাকে কেন জানালে না? শাহাদ ক্রোধে গর্জন করতে করতে মাটিতে আঘাত করতে লাগলো। দলের ছেলেগুলো এসে তাকে ধরে থামালো। শাহাদ ঝটকা মেরে হাত সরিয়ে নিল। তারপর হিসামকে এক টানে কাঁধে তুলে তার গাড়ি উদ্দেশ্য করে ছুটে চলল। শাহাদের পিঠের ভেজা পাঞ্জাবি বেয়ে হিসামের তাজা রক্ত গড়িয়ে পড়ল। শাহাদ হিসামকে নিয়ে তার গাড়িতে রেখে এবার ব্রিজের দিকে তাকালো। আশফাক খান আহত হয়েছেন, তার কপালে রুমাল চেপে ধরে আছে একজন গার্ড। শাহাদকে দেখে তিনি হাত বাড়ালেন, কিন্তু শাহাদ তার কাছে গেল না। দলের কয়েকটা ছেলে তার বাবার কাছে পাঠিয়ে দিয়ে সে গাড়িতে চড়ে বসলো। গাড়ি ঘুরিয়ে নিল হাসপাতালের দিকে। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করলে হিসাব বাঁচবে না। দলের বাকি ছেলেগুলো গাড়ি নিয়ে শাহাদের গাড়ির আগে আগে চললো রাস্তা ক্লিয়ার করার জন্য, যাতে রাস্তায় শাহাদ কোনো জ্যাম না পায়। মঞ্জুরা বেগম তসবিহ হাতে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। তৃপ্তি হিসামকে খাওয়াচ্ছে। এমন সময় হাসিব নেশাগ্রস্তদের মতো টলতে টলতে সদর দরজা দিয়ে ঢুকলো। মঞ্জুরা বেগম অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? হল থেকে চলে এসেছিস নাকি? তোর ভাই জানলে? মঞ্জুরা বেগমের কথা শেষ হওয়ার আগেই হাসিব হাঁটু ভেঙে মাটিতে পড়ে গেল। তৃপ্তি অবাক হয়ে এগিয়ে এসে প্রশ্ন করলো, কি হয়েছে হাসিব? তোমার ভাইয়া কি আবার তোমাকে কিছু বলেছে? হাসিব তার অশ্রুসিক্ত লাল চোখ দিয়ে তৃপ্তির দিকে তাকালো। এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ থেকে। নিষ্প্রাণ গলায় বলল। তৃপ্তির মনটা কেমন জানি করে উঠল, শরীর যেন কাটা দিয়ে উঠল। মঞ্জুরা বেগমও সোফা থেকে উঠে দাঁড়ালেন। ছোট ছেলের কথায় বিভিন্ন কুচিন্তা এসেছে তার মনে। তৃপ্তি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন বলবে না? তোমাদের কি মতের মিল হয়ে গেছে? তোমার ভাইয়া কোথায় এখন? হাসিব হাওমাও করে কেঁদে উঠল। দু হাত ফ্লোরে রেখে তার উপর মাথা দিয়ে কাঁদছে সে। তৃপ্তি দুপায়ে শক্তি পেল না, সে ফ্লোরে বসে পড়ল। হাসিব কিছু না বললেও সে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে। মঞ্জুরা বেগম তৃপ্তি আর হাসিবকে দেখে কম্পমান গলায় বললেন, তোমাদের কি হয়েছে? এমন করো কেন? আমার হিসাম কোথায়? আমার হিসামকে কেউ আসতে বলো। ও তৃপ্তি, হিসামকে কল দাও। মঞ্জুরা বেগম কাঁপতে কাঁপতে সদর দরজার দিকে দৌড় দিলেন। হাসিব মাটি থেকে উঠে ওনাকে ধরে ফেলল, আহাজারি করে বলল। মঞ্জুরা বেগম স্তব্ধ হয়ে তাকালেন হাসিবের দিকে। ঠান্ডা গলায় বললেন, কি বলছিস? আমার হিসামকে মেরে ফেলেছে? আমার 7 রাজার ধনকে মেরে ফেলেছে? মঞ্জুরা বেগম টলতে টলতে তৃপ্তির কাছে গিয়ে বসলেন। তৃপ্তির কাজ ঝাঁকিয়ে বলল, ও তৃপ্তি, শুনছো কি বললো? আমার হিসামকে নাকি মেরে ফেলেছে। তৃপ্তি মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মঞ্জুরা বেগমকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কাঁদতে লাগলো। মঞ্জুরা বেগম বিলাপ করে বললেন, তোমরা কাঁদছো কেন? আমার আমার হিসামের কিছু হয়নি তো? আমার হিসাম আমার ছেলে। শাহাদ হাসপাতালের করিডোরে এক একটা চেয়ারে বসে আছে। দুহাত হাঁটুতে ঠেকিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে শান্ত মুখে বসে আছে। তমাল দৌড়ে এসে শাহাদের কাছে দাঁড়ালো। সে নির্বাচন অফিসে ছিল, শাহাদের জন্য অপেক্ষা করছিল সেখানে থেকে। অ্যাক্সিডেন্টের কথা শুনে এসে ছুটে এসেছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে প্রশ্ন করলো, ভাই এসব কিভাবে হলো? শাহাদ গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল, তমাল আন্ডারওয়ার্ল্ডের সব ইনফরমেশন নিয়ে আয়, আসিফকে ডাক। ঠিক আছে ভাই, কিন্তু হিসাম চৌধুরী কিভাবে এসবে জড়ালো? স্যারকে ট্রাক চাপা দেওয়ার অর্ডার কে দিল? শাহাদ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলল। ডান হাতে কাজ ঠুকে ক্ষতবিক্ষত হয়ে আছে। তমাল শাহাদের হাতের অবস্থা দেখে শিউরে উঠল, কিন্তু শাহাদকে কিছু বলতে সাহস পেল না। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে বলল, ভাই হিসাম চৌধুরী কি তাহলে? শাহাদ ক্রোধে গর্জন করে উঠল, মনসুর আলীকে আমার চাই, ওকে ধরে নিয়ে আয়। তমাল সামনের দিকে তাকিয়ে বলল, ভাই ধরে আনতে হবে না, ও নিজে আসবে। শাহাদ বাম দিকে তাকিয়ে দেখলো মনসুর আলী দলবল নিয়ে আসছে এদিকে। তার এক পাশে নাইমুর। ওরা এসে শাহাদের কাছে দাঁড়ালো। শাহাদ উঠল না, ফ্লোরের দিকে তাকিয়ে আগের মতো বসে রইল। মনসুর আলী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখো বাবা, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল। যাকে ঘিরে আমরা দাঁড়িয়ে আছি সেই কি না এভাবে ভেঙে পড়ল। কি আমাদের এত বড় সর্বনাশ করলো? মনসুর আলী পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন। দুঃখ নিয়ে শ্বাস ফেলে বললেন, শুনলাম ওখানে নাকি তোমার বাবাও ছিল। ঘটনা ঠিক বুঝলাম না। ট্রাকটা শুধু ইসামকে ধাক্কা দিল কেন? বেচারা তো তুমিও সারা কোনো শত্রু নেই, তবে কি? শাহাদ উঠে দাঁড়ালো। মনসুর আলীর চোখে চোখ রেখে মনসুর আলীর দিকে এগিয়ে আসলো। চোয়াল শক্ত করে বলল, আমি ভালো মানুষই দেখাই বলে কি আমাকে ভালো মানুষ ভেবেছেন? আমি রাজনৈতিক পরিবারের ছেলে,
ভালো মানুষই আর শয়তানি দুটোই আমার রক্তে আছে। মনসুর আলী আমতা আমতা করে নাইমুরের দিকে তাকালো। নাইমুরের তেমন কিছু যায় আসলো না। সে হাসি হাসি মুখে শাহাদের দিকে তাকিয়ে আছে। নাইমুরের কাছে কোনরূপ সাহায্য না পেয়ে মনসুর আলী শাহাদের দিকে তাকিয়ে বলল, ভালো ঘরের ছেলে তো ভালোই হবে। আমার বিশ্বাস তুমি এই কাঁচা কাজ করনি। বাবার মতো ছেলেকেও তো আর মেরে ফেলতে পারো না। এক ভুল কি দুইবার করবে নাকি তুমি? শাহাদের চোখে রক্ত জমে গেল এমন কথা শুনে। মনসুর আলীর মুখে ঘুষি মারার জন্য হাত মুষ্টিবদ্ধ করলো। তখনই আশফাক খানের গলা শোনা গেল, শাহাদ। শাহাদ ফিরে তাকালো তার বাবার দিকে। সে একটু আগেই তার বাবাকে ট্রিটমেন্ট করা অবস্থায় দেখে এসেছে। তার হাতে আর কপালে ব্যান্ডেজ, গলার সাথে বেল্ট দিয়ে হাত ঝুলিয়ে রাখা হয়েছে, সাথে গার্ডগুলোরও সবার হাত মুখে ব্যান্ডেজ। আশফাক খান এগিয়ে আসলেন। মনসুর আলী তাকে দেখে হাসলো। আশফাক খান তাকে পুরোপুরি উপেক্ষা করে শাহাদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, বাড়িতে যাও, তোমার মা হয়তো চিন্তা করছে। শাহাদ চোয়াল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। আশফাক খান আবারও বললেন, কি বলছি শুনতে পাচ্ছ না? তোমার ওকে নিয়ে যা বাড়িতে। নাইমুন কটাক্ষ করে বলল, শাহাদ সাহেব বাড়িতে যান। বাড়িতে তো আপনার বউ আছে। এসব রিক্সের কাজ করার আগে বউয়ের কথা তো চিন্তা করবেন নাকি? অল্প বয়সে বেচারিকে স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করছেন। শাহাদ রক্তচক্ষু নিয়ে তাকালো নাইমুরের দিকে। নাইমুর বিনিময়ে মধুর হাসি দিল। আশফাক খান করিডোর কাঁপিয়ে ধমকে উঠে বললেন, এই ছেলে, তোমার এত বড় সাহস আমার বাড়ি বউকে নিয়ে কথা বলো? নাইমুর আশাহত হয়ে বলল, আরো স্যার, আমি তো ভালোর জন্যই বললাম। শাহাদ তার বাবার দিকে তাকালো। আশফাক খানও তাকালো ছেলের চোখের দিকে। ছেলের চোখের দৃষ্টির অর্থ হচ্ছে আশফাক খান যদি অনুমতি দেয় তবে সে এখানেই এই ছেলেকে পুঁতে ফেলবে। আশফাক খান হাসপাতালে ঝামেলা চাইলেন না। তিনি যত দ্রুত সম্ভব শাহাদকে এখান থেকে বের করে দিতে চান। তিনি তমালের দিকে তাকিয়ে বললেন, নিয়ে যাও ওকে। তমাল অনুরোধ করলো শাহাদকে এখান থেকে চলে আসার জন্য। শাহাদ রক্তচক্ষু নিয়ে একবার নাইমুরের দিকে তাকালো, তারপর চলে আসলো করিডোর ছেড়ে। খানবাড়িতে অলরেডি অ্যাক্সিডেন্টের খবর পৌঁছে গিয়েছিল, কিন্তু কুহু এসব বিষয়ে কিছুই জানতো না। ফ্র্যাকচার হওয়া পা নিয়ে তাকে সারাক্ষণ ঘরেই থাকতে হতো। বাড়িতে যখন অ্যাক্সিডেন্টের খবর এলো তখন কেউই কুহুকে কিছু জানালো না। রিজিয়া সুলতানা তৎক্ষণাৎ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। কুলসুমা বেগম অসুস্থ হয়ে পড়লেন অ্যাক্সিডেন্টের কথা শুনে। জয়া বেগম তার সাথে রয়ে গেল। তারা কেউই কুহুকে এ ব্যাপারে কিছুই জানালো না। শাহাদ যখন দরজা খুলে ঘরে ঢুকলো তখন কুহু বিছানায় বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে। আচমকা শাহাদকে ঘরে ঢুকতে দেখে চমকে গেল। শাহাদ এক নজর কুহুর দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে স্টাডি রুমের দরজা খুলে সেখানে ঢুকে গেল। কুহু পুরো ব্যাপারটায় হা হয়ে গেল। শাহাদের পাঞ্জাবিতে কি রক্ত দেখলো সে, নাকি এটা চোখের ভুল? পরক্ষণেই স্টাডি রুম থেকে পুরুষালী গলার চিৎকার ভেসে আসলো, সাথে কাঁচ ভাঙার শব্দ। কুহু বড় বড় চোখ করে তাকালো স্টাডি রুমের দরজার দিকে। তার বুকের ভেতরে ভয় এসে দানা বাঁধল। বিছানা থেকে নেমে পা টেনে টেনে স্টাডি রুমের দরজা খুলে ঘরে প্রবেশ করলো। দেখলো শাহাদ তার বিশাল টেবিলের উপর থেকে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছে। তার পিছনটা রক্ত ভেজা। কুহু আঁতকে উঠল। উত্তেজিত শাহাদের চোখে পানি দেখতে পেল। শাহাদ এক লাথি দিয়ে ভারী কাঠের টেবিলটাকে দূরে সরিয়ে দিল। কুহু তার ফ্র্যাকচার হওয়া পা নিয়ে কোনো মতে ছুটে গিয়ে শাহাদকে জড়িয়ে ধরল। উত্তেজিত শাহাদ টাল সামলাতে না পেরে কুহুকে নিয়ে বিশাল ফোমের চেয়ারটাতে বসে পড়ল। চেয়ারটা দুজনের ধাক্কায় চলতে চলতে পিছনের দেয়ালে গিয়ে ঠেকল। কুহু ভয়ার্ত কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ শান্ত হন, আমার ভয় করছে। কষ্টে জর্জরিত শাহাদ কুহুকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কুহুর চুলে মুখ গুজে হঠাৎ হু হু করে কেঁদে দিল। বলল, চারপাশে সবাই এত খারাপ কেন কুহু? সবাই শুধু আঘাত করতে চায়। কুহু শাহাদকে শক্ত করে জড়িয়ে ধরল। এতদিন দেখে আসা শান্তশিষ্ট ধৈর্যশীল মানুষটারও যে এরকম বৈশিষ্ট্য রয়েছে তা সে নতুন করে আবিষ্কার করলো। পুরুষ মানুষ নাকি একমাত্র ভালোবাসার মানুষের কাছেই চোখের পানি লুকায় না। এদিক থেকে কুহু নিজেকে ভাগ্যবতী মনে করলো। কি হয়েছে সে জানে না, তবে যাই ঘটে থাকুক না কেন শাহাদের হাত সে কোনোদিনও ছাড়বে না।